আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমরা তো অটাইটিস মিডিয়া শুরু করেছিলাম, অটাইটিস মিডিয়ার কন্টিনিউশন। আচ্ছা, অটাইটিস মিডিয়ার কন্টিনিউশন যখন আমরা পড়বো দেখছি তারে অটাইটিস মিডিয়া বলেছিলাম সেদিন যে আমাদের অটাইটিস মিডিয়াতে সাপোর্টিভ নন সাপোর্টিভের মধ্যে একটা আমরা পড়ে ফেলেছি, নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। ওর অনেক নাম আছে, সিক্রেট অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন, গ্লু ইয়ার, এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা অবশ্যই পড়বে। অবশ্যই ভালো করে লাস্ট ক্লাসটা একটু ডিসকাস করে নেবে আবার। এরপর আমরা সাপারেশন যেখানে আছে, সাপারেশনের ভিতরে দু রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যাকুট আর একটা হচ্ছে ক্রনিক। আজকে আমরা পড়বো অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। সো সাপারেশনের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে অ্যাকুট আর একটা হচ্ছে ক্রনিক। আমরা আজকে অ্যাকুটটা পড়ব। তার আগে একটু গল্প করি তোমাদের সাথে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে তোমাদের। সেই গল্পটা হচ্ছে, ধরো একটা বাচ্চা ঠান্ডা ছিল, 3-4 দিন থেকে ঠান্ডা, বা 2 দিন ঠান্ডা, বা 1 দিন ঠান্ডা থেকে হতে পারে। ঠান্ডা বলতে এই মানে শরীর ঠান্ডা না, নাক দিয়ে সর্দি। ঠান্ডা বলতে আমরা যেটা বুঝি সর্দি, কাশি, হাঁচি, এরকম একটা বাচ্চা। এবং রাত সারা বাচ্চা কান্নাকাটি করতেছে। ছোটো বাচ্চা তার বলতে পারে না ভালো করে, স্পেশালি যেগুলো ছোটো একেবারে কান্নাকাটি করে, এবং একদম কাঁদতে এক সময় মাঝে মাঝে হাত এভাবে নাড়ায়। তারপর রাতের বেলা দেখা গেলো যে ভোর রাতের দিয়ে মা কোলে নিচ্ছে, বাবা কোলে নিচ্ছে, দাদিরা কোলে নিচ্ছে, কান্না আর থামে না। সে বাচ্চাকে দেখা গেল যে হঠাৎ কানটা দিয়ে একটু পানি আসলো, বাচ্চার কান্না থেমে গেল, বাচ্চা ঘুমালো। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও আছে যে আমরা অনেক সময় বড় বয়স্কদের মধ্যে ঠান্ডা লাগার পরে আমার দেখা গেল ঠান্ডা লাগলেও একই, হাঁচি, কাশি, সর্দি, জ্বর থাকতে পারে, নাও থাকতে পারে। আবার জ্বর থাকলে অল্প থাকতে পারে, বেশিও জ্বর থাকতে পারে। থাকার পরে দেখা গেল যে আমার কানটা ভারী হয়ে গেল। এটা কিন্তু অ্যাকুট সাপোর্টিভ মিডিয়ার একটা ইয়ে। তারপর ব্যথা শুরু হলো, প্রথমে হালকা ব্যথা, পরে বেশি ব্যথা, তারপর সিভিয়ার ব্যথা, সহ্য করা যায় না এমন ব্যথা। এটাও কিন্তু অ্যাকুট সাপোর্টিভ একটা ফিচার, একটা সিনারি। আর একটা সিনারি ওই বাচ্চার মতোই, যে ব্যথা হচ্ছিল, বাড়ছিল, হঠাৎ কান দিয়ে একটু পুজ আসলো, বা প্রথম পানি আসলো, বা পুজ আসলো, বা একটু রক্ত আসলো, তারপর দেখা গেলো যে ব্যথাটা কমে গেল। এইটাও কিন্তু সিনারিও। এখন এই যে ব্যাপারটা লেগেছে, সর্দি হয়েছে, কানে ব্যথা, কারণটা কি? যখন সর্দিটা হয় আমাদের যে মিউকোজাটা কিন্তু কন্টিনিউয়াস উইথ দ্য নিচের দিকে একদম লাং পর্যন্ত কন্টিনিউয়াস, এবং এই মিউকোজাটা স্টেশন টিউব যে আমাদের নাজোফেরিংসটা কন্টিনিউশন হয়ে আমাদের মিডল ইয়ার পর্যন্ত। এখন এই যে ব্যাপারটা, এই যে পাতটা, আমার যখন এদিকে সর্দি লাগে তখন এই সর্দিটা কিন্তু স্টেশন টিউব যখন ওপেন করে সর্দিটা ওখান দিয়ে ট্রাভেল করতে পারে। এটা হচ্ছে একটা সর্দিটাই, পানিটাই ট্রাভেল করতে পারে একটা। এর সাথে ভাইরাস যেটা সে ট্রাভেল করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যখন ভাইরাসটা আমার এখানে ঢোকার পরে নাক দিয়ে যখন ঢুকলো, বা আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেক্টেড হলো, যখন রেসপিরেটরি ট্র্যাক্টটা ইনফেক্টেড হয় তখন আমার মিউকাস মেমব্রেনটা ইনফ্ল্যামড হয়, অর্থাৎ ওর মধ্যে ইডিমা হয়ে যায়। তো যখন ইডিমা হয়, তো স্টেশন টিউবের ওপেনিংটা কোথায়? নাজোফ্যারিংসে। নাজোফ্যারিংসের কোথায়? লেটারাল ওয়াল অফ দ্য নাজোফ্যারিংস। এই লেটারাল ওয়াল অফ দ্য নাজোফ্যারিংসের এখানে যখন এই স্টেশন টিউবের ওপেন যেখানে করে, ফুলে যাওয়ার জন্য কি হয়, ওর মুখটাও কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে বাকিটা অনেকটা ওই যে অ্যাডিনয়েড থাকার জন্য, অ্যাডিনয়েডের জন্য আমরা সিক্রেটরি যেভাবে পড়েছিলাম, আর ওখানে ছিল অ্যাডিনয়েডের জন্য বা নাজোফ্যারিংসের কোনো মাছ থাকার জন্য, অথবা কারো প্লেট প্যাড থাকার জন্য, থাকার জন্য। অবশ্যই বলেছি, সর্দির কথাও বলেছিলাম আমরা, যে স্টেশন ওপেন হওয়ার, স্টেশন টিউবের মুখটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। বন্ধ হয়ে গেলে অ্যাকুট সাপোর্টিভ ব্যাপারে কী হবে? সাপোরেশন তৈরি হবে, পাস তৈরি হবে। আর নন সাপোর্টিভ ব্যাপারে কী হবে? ফ্লুইডটা বের হয়। দুটো কিন্তু ভিন্ন। এখানে জীবাণু ঘটিত, অর্থাৎ যে ভাইরাস আক্রমণ করলো, ভাইরাসের পরে সেকেন্ডারি ইনভাইটাস ঢুকে তারপর ঘটনা ঘটায়। তো আমি যে কয়েকটা সিনারিও বললাম, এগুলো অ্যাকুট সাপোর্টিভ মিডিয়া। আর এই সিনারিও বলার আমার উদ্দেশ্যটা হচ্ছে, তোমরা হরহামেশাই এই পেশেন্টগুলো তোমরা পাবা। তোমরা পাবা মেডিকেল স্টুডেন্ট হিসাবে, ডক্টর হিসাবে, এবার জিপি করতে যাও, সেখানে ইএনটি স্পেশালিস্ট তো কথাই নাই। ইভেন তোমাকে যে টেলিফোন, ওভার টেলিফোন, আমার একটা ঠান্ডা ছিল, সর্দি ছিল, কানটা বন্ধ হয়ে আছে, টার্গেটটা তোমার চলে যাবে এই দিকে।
একটা ব্যাপার হচ্ছে আনটিল প্রুভড আদারওয়াইজ, অন্য কিছু প্রমাণ করার আগ পর্যন্ত চিন্তা মাথায় থাকতে হবে যেটা অ্যাকুট সাপোর্ট অর্ডারিজ মিডিয়া, তবে অন্য কিছু হতে পারে, সেটা আলাদা জিনিস। তাহলে আমি যে সিনারিওটা বললাম যে অ্যাকুট সাপোর্ট অর্ডারিজ মিডিয়া পরীক্ষায় কিন্তু খুবই ধরে, ইএনটির পরীক্ষা মানে অ্যাকুট অর্ডারিজ মিডিয়া, ক্রনিক অর্ডারিজ মিডিয়া, সিক্রেট অর্ডারিজ মিডিয়া, টনসিলাইটিস, ডিভিটেড নাসাল সিস্টেম, এইগুলো হচ্ছে একদম 85% স্টুডেন্ট উইল বি আস্কড, আর 15% আর একটু বেশি কিছুর মধ্যে যাওয়া যাবে। আচ্ছা, আবার 15%-এর মধ্যে আবার একটা গ্রুপ আছে, তাদের এর মধ্যে যারা আরও নিচে থাকতে হবে একটা গ্রুপ। তা যাক, তাহলে অ্যাকুট সাপোর্ট মিডিয়া ASOM, আমি একটু সিনারিওটা বললাম, এখন আমরা আসি। প্রথম হচ্ছে আমার ডেফিনেশনটা কি, প্রথম ডেফিনেশনটা কি যে আমার অ্যাকুট অর্ডারিজ মিডিয়া কাকে বলে। এটা আসলে যেহেতু সাপোরেটিভ তার মানে পুরুলেন্ট, আমার এখানে 5 ফর্মেশন আছে, তাহলে অ্যাকুট সাপোরেটিভ হবে ইজ অ্যান অ্যাকুট পুরুলেন্ট ইনফ্লামেশন, অ্যাকুট পুরুলেন্ট ইনফ্লামেশনস of the mucous membrane of the middle ear cleft. Middle ear cleft. Acute subdural media is the acute. Don't tell that middle otitis mediata হচ্ছে আমার mucous membrane of the middle ear. Don't tell middle ear cleft. আমি আগে অনেকবার বলেছি মিডল ইয়ার ক্লেফট কী কী দিয়ে মিডল ইয়ার ক্লেফট তৈরি হয়, পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করবে মিডল ইয়ার ক্লেফট কী কী দিয়ে তৈরি হয়, কী কী পার্ট নিয়ে, কানের কী কী পার্ট নিয়ে মিডল ইয়ার ক্লেফট তৈরি। সো ইট ইজ অ্যান অ্যাকুট পুরুলেন্ট ইনফ্লামেশনস অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য মিডল ইয়ার ক্লেফট। এর মধ্যে আসো এইটোলজিটা কি। এইটোলজির মধ্যে ফার্স্ট হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে কী কী? নাম্বার 1 অ্যালার্জি, নাম্বার 2 ওভার ক্রাউডিং, লোক সমাগম যেখানে বেশি যেখানে লোকজন বেশি বসবাস করে, ওভার ক্রাউডেড এরিয়া, পুওর নিউট্রিশন, আর বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ফল্টি ফিডিং। এই ফল্টি ফিডিংটা কি, যে বাচ্চাদেরকে অনেক সময় মারা কী করে সুপাইন পজিশনে খাওয়া, বাচ্চা সুপাইন পজিশনে খাওয়া, শুধু সুপাইনে একটা ব্যাপার না, সুপাইনি আরও হচ্ছে কি যে শুয়ে সুপাইন, মাও শুয়ে মারা টায়ার্ড থাকে সারাদিন, তাই না, কাজকর্ম করে টায়ার্ড থাকে, তখন দেখা গেলো যে বাচ্চা ব্রেস্ট ফিড করতে চায়, মাও ঘুমাচ্ছে, বাচ্চাটাও ঘুমাচ্ছে, বাচ্চা ব্রেস্ট ফিড করে। এইসব বাচ্চাগুলো কিন্তু এর মধ্যে প্রায় 10% বাচ্চা কিন্তু এই প্রবলেমটা হয়ে যায়। সো ফর্টি ফিডিংটা একটা বিরাট ব্যাপার, আমরা ট্রিটমেন্টে গিয়ে পড়বো, তবে এখন একটু বলে ফেলি ফর্টি ফিডিং কথা যখন আসলোই, এমনিতেও কিন্তু বাচ্চাদের জন্য খাওয়ানোর ব্যাপারটা হাইজিনিক বা হেলদি কোনটা, যদি বাচ্চাদেরকে জাগা অবস্থায় খাওয়ায় 1 নম্বর, 2 নম্বর হেডিংটা আপওয়ার্ড করে খাওয়ায়, একটু উপর দিকে, 2, 3 নম্বর মা যদি একটু বসে খাওয়ান, মা বসে, তাহলে কি দাঁড়ালো, মা বসবেন, বাচ্চা হেডিংটা উপরের দিকে থাকবে এবং বাচ্চা জাগা অবস্থায় থাকবে। এই ফল্টি ফিডিংয়ের এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে যে অবস্থা, সারা পৃথিবীতেই মায়েদের তো অনেক কাজ করতে হয়, যাদের ব্রেস্ট ফিড হয় তার ম্যাক্সিমাম ওইটাই করে, এবং ম্যাক্সিমাম বাচ্চাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু একটা গ্রুপ বাচ্চা তারা এই ফল্টি ফিডিংয়ের মধ্যে পড়ে, মানে এই ফিডিংয়ের মধ্যে পড়ে তাদের কানের এই প্রবলেমটা হয়ে যায়। সো এটা একটু মনে রাখতে হবে। আর প্রিডিউসিং ফ্যাক্টরের ভিতরে আরেকটা ফ্যাক্টর জড়িত, সেটা হচ্ছে ক্লেফট প্যালেট। যাদের ক্লেফট প্যালেট আছে তাদের কিন্তু যেহেতু স্টেশন টিউব ওপেনিংয়ের মধ্যে প্রবলেম হয় ক্রমে, সেই জন্য অ্যাকুট সাপোর্ট অর্ডারিজ মিডিয়া হতে পারে। সো দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। এটিওলজির ভিতরে আমরা একটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। নাম্বার 2 এইজ। কোন এইজে আমাদের এটা বেশি হচ্ছে, কোন এইজে? হোয়াট ইজ দ্য এইজ? Commonly it occurs in children. কারণটা কি? বড়দের বেশি হচ্ছে না, ইজ নট অকারিং দ্য older people's, it is in the children's. Why? The important thing is that anatomical problem. So that is that. What's that? The anatomical problem. The fault is with the station tube. The station tube in children, it is shorter, straight and wider. From nasopharynx to ear. না, আমার nasopharynx থেকে কান পর্যন্ত, কানের কোনটা, মিডল ইয়ারের, from nasopharynx to the antral wall of the middle ear, our station tube is there.
from the lateral wall of the nasopharynx to the anterior wall of the middle ear is the communication line, is the eustachian tube. This eustachian tube, in case of children, it is shorter, straighter, and wide. So anything in that from the nasopharynx can travel easily. If one tube is like this, angulated, so from here to travel, there will be some difficulties. But if it is straight, and if it is wider, and if it is short, that material needs to travel lesser time, and if it is wider, many quantity can travel, and if it is straight, very easy to enter. So these are the things for the children. These are the things for children's, about the children's faulty fittings regarding, you have to take care. So it occurs commonly in the children. Why commonly in the children? তোমাদের এমবিবিএসে পারতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু জেনে রাখলে তো খুবই সুন্দর একটা জিনিস জেনে রাখলাম যে কেন আমার এটা তাদের বেশি হয়, জেনে রাখলাম। আচ্ছা, বিকজ দ্য eustachian tube is shorter, straight and wider, এবং তাতে কি হয়, the infection can pass directly from nasopharynx to middle ear. এই হচ্ছে। আর এরপরে এটিওলজিতে আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে any upper respiratory tract infection may involve the middle ear, and some viral diseases like measles, mumps, chicken pox, এইগুলোতে কিন্তু এই যে এক্সান্থেরামাস ডিজিজগুলো, ফিভারিশ এক্সান্থেরামাস ফিভার্স যে ডিজিজগুলোতে হয় কি মিজলস, মাম্পস, চিকেন পক্স, এগুলোতে কিন্তু আমার অ্যাকুট সাবরিজমাটিয়া হতে পারে। So these are the etiological factors. এখন এই etiological factor যে বললাম আমরা ক্রনিক সাপোর্টিভ অটিটিস মিডিয়া পড়ব পরে, একটা কিছু মনে রাখতে হবে, ক্রনিক সাপোর্টিভ মিডিয়ার জন্য যে ইটিওলজি অ্যাকুট সাপোর্টিভ মিডিয়ার একই, অ্যাকুট সাপোর্টিভ মিডিয়ার যা সিক্রেটারিজ মিডিয়ারও মোটামুটি তা, শুধু আমি এখানে ওর যেহেতু কিছু বলেছি, তুমি যেটা আলাদা করে কয়টা কথা এখানে বলে দিলাম। আচ্ছা, এখন রুটস অফ স্প্রেডটা কী হবে, কীভাবে আমার এই মধ্যকর্ণের ইনফেকশনটা হয়। নাম্বার হচ্ছে স্প্রেড থ্রু দ্য eustachian টিউব, ডাইরেক্টলি থ্রু দ্য eustachian টিউব। এবং এটা কখন হতে পারে? নাম্বার 1 in any viral disease, number 2 nasopharyngitis, number 3 adenoids, number 4 tonsillitis, number 5 rhinosinusitis. So কারো যদি, if anyone have suffering from rhinosinusitis, tonsillitis, adenoiditis, nasopharyngitis, all the things can from there infection can spread, or inflammation can spread through the eustachian tube. And another thing is that suppose someone have tympanic membrane, when tympanic membrane is perforated, then infection can also spread from external canal to the middle ear. But at that time you cannot say acute supportive media, you will say acute exacerbation on chronic supportive otitis media. So acute supportive mediaর জন্য কিন্তু রুট হতে পারে, এক্সটার্নাল ক্যানাল থেকে যেতে পারে, কিন্তু এক্সটার্নাল থেকে যেতে হলে if any infection needs to travel from external canal to the middle ear, we have to cross the tympanic membrane, and if tympanic membrane has the perforation, then the infection can enter or not. So যদি ইনফেকশনটা যদি পারফোরেশনটা দিয়ে যদি তাকে যেতে হয়, when there is a perforation, that is a chronic. So this time, yes, it is also acute supportive media, but it will say acute exacerbation on chronic supportive otitis media. And very rarely root of spread হতে পারে blood borne আমাদের হতে পারে। What are the organisms? কি অর্গানিজম আমরা পাই? আমরা পরীক্ষার মানুষকে জিজ্ঞেস করি যে এই জায়গাতে কি অর্গানিজম থাকে, নাকে ইনফেকশনে কি অর্গানিজম, কানে ইনফেকশনে কি অর্গানিজম, আমরা জিজ্ঞেস গলাতে কি অর্গানিজম। প্রবলেম দ্য স্টুডেন্টস তারা কিন্তু ঘাবড়ে যায়,
they cannot answer nicely. Actually, এই এলাকার জীবাণুগুলো মোটামুটি একই, শুধু একটা স্পেশাল থাকে, যদি পাঁচটা থাকে, পাঁচের মধ্যে যদি গ্রিন কালার হয় সুডোমোনাস, আর না হলে সবগুলোর জন্য একই কথাগুলো বলে দিলে হবে। সেটা কি? স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ, এখানে স্ট্রেপ্টোকক্কাসের ভিতরে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস হেমোলাইটিকাস, এটা বেশি ইম্পর্টেন্ট। নিউমোকক্কাই, আরও কমন হচ্ছে Hemophilus influenza. So the common organisms in the acute supportive organism, acute supportive autism media, the common organisms are Staphylococcus, Streptococcus hemolyticus, Pneumococci, and Hemophilus influenza. In children, Hemophilus influenza is more common, and in old age, pneumococcal infection is common. এইটা কথা যদি মনে রাখতে পারা যায়, একেবারে তুরুপের তাস, অনেক মার্ক পাওয়া যাবে। বাচ্চাদের ক্ষেত্রে কি? ইন কেস অফ দ্য চিলড্রেন, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, আর ইন কেস অফ দ্য অ্যাডাল্টস, দ্যাট ইজ দ্য নিউমোকক্কাই। অ্যান্ড আর আদার কাজে আর মাঝখান মধ্যে জন্য স্টাফিলোকক্কাস তারা থাকতে পারে। এখন হোয়াট ইজ দ্য প্যাথোলজি ইন অ্যাকুট সাপোর্টিভ অটিটিস মিডিয়া? অ্যাকচুয়ালি বডির অন্যান্য জায়গায় যে ইনফ্ল্যামেটরি চেঞ্জ হলে যা হয়, হ্যাঁ, এই সেম চেঞ্জগুলো এখানের মধ্যে ঘটে। দ্য চেঞ্জ ইন দ্য ইয়ার ইজ অলসো দ্য সেম। কী হয়? প্রথম দিকে যেটা হয়, ইনিশিয়ালি দেয়ার উইল বি ভ্যাসোডাইলেটেশন। আমার বডির অন্যান্য জায়গাতে ইনফ্লামেশন হলে যা হবে, ঠিক এই কথাগুলো আমি অনেক সময় পরীক্ষাতে, আমার অনেক জীবনে আমি অনেক পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি যদি বলে আছে বলো তো অ্যাকুট সাপোর্টিভ প্যাথোলজি কী হয়? ইনফ্লামেশন। তাদের মাথা খারাপ হয়ে যায়। আর আমি এমন শুনেছি বাইরে গিয়ে বলতে যে গেলাম ইএনটি পরীক্ষা দিতে, হ্যাঁ, প্যাথোলজি জিজ্ঞেস করলো, দিল প্যাথোলজি জিজ্ঞেস করে ফেল করে। আমি সাথে ফেল করাই না, ফেল করাইতাম না। যাই হোক, হ্যাঁ, বল যে আই ওয়েন্ট ফর টু গিভ দ্য এক্সাম ইন ইএনটি, বাট দে আস্ক মি দ্য প্যাথোলজি, হ্যাঁ, yes, any disease pathology should be asked. And another one thing, if the things is clear, if you make the conception clear, it's very easy to answer. আর আমার জন্য সব বলা সহজ, যারা পরীক্ষা দেয় তার জন্য কঠিন, বুঝি, কারণ এতগুলো সাবজেক্ট একটা মধ্যে মাথার ভিতরে হিবিজিবি স্টাফ। তবুও ইফ ইউ আর অলওয়েজ ইন ডিসকাশন উইথ ইউর ফ্রেন্ডস, কলিগস, তুমি যদি তোমার ফ্রেন্ডদের সাথে ডিসকাশনে থাকো, ভেরি সিম্পল। আরেকটা কথা, এই কথাটা মনে রাখো না যে তোমরা যারা প্যাথোলজি পড়ে এসেছো, অথবা যারা এখন ফিফথ ইয়ারে বা ফিফথ ইয়ারে এসেছো, তারা তো দেন অল ইউ নো দ্য ইনফ্লামেশনের সময় কী হয়। সো অ্যাকুট সাপোর্টিভের মধ্যে যখনই আমি প্যাথোলজি জিজ্ঞেস করবো বা কেউ জিজ্ঞেস করবে, ইনফ্লামেশন হলে যা প্যাথোলজিতে যা হয় তাই এখানে। সো নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। নাম্বার 2, মিউকোজাল ইডিমা। প্যাথোলজিক্যাল চেঞ্জ আমরা ইন ডিটেল প্যাথোজেনেসিস ওভাবে যাবো না আমরা প্যাথোলজি কী হয় সেখানে। একটা হয় ভ্যাসোডাইলেটেশন, নাম্বার 1 ভ্যাসোডাইলেটেশন, number 2 mucosal edema, number 3 increased secretion, and number 4 white cell infiltration. এই প্যাথোলজিগুলো হয় 4টা জিনিস: vasodilation, mucosal edema, excessive or increased secretion, and white cell infiltration. এরপরে কি হচ্ছে? purulent discharge or purulent materials accumulates in the middle ear, and ultimately in the total middle ear cleft, in the middle ear and the middle ear and the tympanic membrane bulge, and in one sometimes, if patient is not treated properly, tympanic membrane may rupture. তা আবার বলে দিচ্ছি আমি, প্যাথোলজিটা কি হবে? If anyone asks what is the pathology of the acute supportive autism media, pathology of the hair, as it is an inflammatory condition, the same things happens as happens in other parts of the body when there is an inflammation. What are that? Number 1, but you don't say that অন্য বডিতে যা হয়, that you will tell. আমি তোমাকে ওই কথা বলেছি just to memorize. How will you memorize it? So what you will tell? The pathological change in the acute supportive media are in the middle ear cleft, there will be vasodilatations, there will be mucosal edema, there will be increased secretions,
then white cell infiltration. Well, this is then ultimately what's happened? There is accumulations of the pus in the middle layer, and this middle layer, what will if the infection process runs, যদি এটা চলতে থাকে, you are not stopping, you are not giving that treatment, so there will be more accumulations of the pus, and this pus will create the pressure in the middle layer. When it creates the pressure in the middle layer, I know our middle layer is like a matchbox, like a room, one room, six wall, and among the 6 wall, 5 walls are made from the bone, 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 and one is the tympanic membrane. But when this fluid is accumulating there more and more, it will create pressure, and the majority pressure goes on the tympanic membrane, and এই tympanic membrane এই প্রেশারটা নিতে পারে না, so কি হয়, due to pressure there will be necrosis on the tympanic membrane on a certain point, and at that point tympanic membrane ruptures. এটাই হচ্ছে আমার অ্যাকুট সাবডাক্টিভ অটিজমের প্যাথোলজি। এখন রাপচার কি সবসময় হয় না, সব পেশেন্ট রাপচার নিয়ে আসে না, এই জন্য আমরা স্টেজটা পড়বো, অ্যাকুট সাবডাক্টিভ স্টেজগুলো পড়বো। অনেক পেশেন্ট আমাদের রাপচার নিয়ে আসে, কিন্তু প্যাথোলজিটা এরকম যেখান থেকে শুরু হয়ে tympanic membrane রাপচার হতে পারে, কিন্তু সব পেশেন্টেরই যে রাপচার হবে তা না, এবং অনেকের বডি ইমিউনিটি ভালো, রাপচার হয় না, অনেকের চিকিৎসা নিয়ে ফেলে সেই জন্য রাপচার হয় না। সো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স? আমি ক্লিনিক্যাল ফিচারগুলোকে এমনি বলবো, ক্লিনিক্যাল ফিচার পরে সহজ করে বলে দেবো, কিন্তু কয়েকটা স্টেজ আছে, কারণ পরীক্ষা তোমার স্টেজগুলো আসে। সো অ্যাকুট সাবডাক্টিভ মিডিয়া, তো আমি স্টেজে আঁকার কোন স্টেজে কী আমার ক্লিনিক্যাল ফিচার সেভাবে বলবো, আর পরে গ্রসলি একটু বলে দেবো, তাইলে হয়ে যাবে। আর স্টেজ বলবো এই জন্য আমার রিটেনের পরীক্ষা আসে বলে। সোজা কথা মনে রাখতে হবে যে আমার অ্যাকুট সাবডাক্টিভ মিডিয়াতে যে স্টেজটা হচ্ছে মোট 5টা স্টেজ। সেই স্টেজগুলো কী? একটা আমার হচ্ছে স্টেজ অফ কনজেশন, দেন স্টেজ অফ এক্সোডেশন, তারপর স্টেজ অফ সাপারেশন, স্টেজ অফ রেজুলেশন, অ্যান্ড স্টেজ অফ কমপ্লিকেশন। স্টেজ অফ কনজেশন অর্থাৎ অ্যাকুট সাবডাক্টিভ কনজেশনে কী হবে আমি বলবো। স্টেজ অফ এক্সোডেশন, যে বলেছিলাম সিক্রেশন অ্যাকুমুলেট করে, এক্সোডেশন আসছে। স্টেজ অফ সাপারেশন আমি প্যাথোলজিতে বলছি যে আমার কি হয়। আচ্ছা, প্রথমে আমরা কি বলেছি যে স্টেজ অফ কনজেশন, আমাদের প্যাথোলজিতে আমরা কি বলেছি যে ভ্যাসোডাইলেটেশন হয়, বলেছি ভ্যাসোডাইলেটেশন, সুতরাং হয়ে সেখানে কনজেশন হবে। তারপর আমরা স্টেজ অফ এক্সোডেশন, আমরা বলছি সিক্রেশন বেশি হয়। তারপর আমরা বলেছি পাস অ্যাকুমুলেশন হয়, বা পুরুলেন্ট ম্যাটেরিয়ালস অ্যাকুমুলেট করে, অর্থাৎ স্টেজ অফ সাপারেশন। এবং স্টেজ সাপারেশনের পর এখানে স্টেজ অফ রেজুলেশন হতে পারে, বা ভালো হেড দিয়ে চলে যেতে পারে, অথবা স্টেজ অফ কমপ্লিকেশন, পর্দা ফেটে গিয়ে আমার নানা রকম কমপ্লিকেশন হতে পারে। সো দিজ আর দ্য থিংস। লেটস স্টার্ট দ্য স্টেজ অফ কনজেশন। So in the stage of congestion, first in the initial stage, what will happen? Pathology আমরা কি বলেছিলাম যে there will be vasodilatation, and there will be hyperemia of the mucous membrane, and there will be edema, then there will be increased secretion. This increased secretion আমরা চলে যাবে stage of exudation. এই যে স্টেজটা, স্টেজ অফ কনজেশনটা হবে, এই সিমটমগুলো কি হবে? কানে ব্যথা স্টার্ট করবে, ইয়ারে ফিভার আসবে, জ্বর হবে, মাইল্ড হিয়ারিং ডিফেক্ট। স্টেজ অফ কনজেশনে জ্বরটা খুব বেশি আসে না, অল্প, কারো অনেক বেশি জ্বর। সো মাইল্ড টু মডারেট ফিভার, ইয়ার একটাও মাইল্ড টু মডারেট। আসলে ব্যথাটা শুরু হয় স্টেজ অফ এক্সোডেশন থেকে বেশি করে। এই মুহূর্তে যদি দিজ আর দ্য সিমটম। স্টেজ অফ কনজেশনের সাইনটা কী হবে? আমরা কী পাবো? যে টিম্পানিক মেমব্রেনটা ইনজেক্টেড পাবো, রেডিশ পাবো, এবং এই যে ইনজেকশনটা বা রেডিশ, এটা পাবো ফার্স্ট অ্যালং দ্য হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, and then laterally spreading to the periphery. So in the stage of congestion, symptom and sign. আমি আলাদা করে বলছি কেন? পরীক্ষায় আলাদা করে লিখতে হলে ভালো। আবার পরীক্ষা কিন্তু স্টেজ না দিয়ে যেতে পারে, হোয়াট দ্য সিমটমস অফ দ্য অ্যাকুট সাবডাক্টিভ অটিজম মিডিয়া, সেটা আমি আলাদা করে পরে বলে দিচ্ছি। অর্থাৎ এগুলো এইখান থেকেই, অথবা তোমরাই লিখে নিতে পারবা, স্টেজগুলোতে আলাদা করে লিখে নিবা, তাইলে হয়ে গেল। তাহলে স্টেজ অফ কনজেশনে
একটা সময় কিন্তু স্টেজ ওয়াকার পরীক্ষা আসতো, এখন এর মধ্যে আসে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমরা যখন তোমাদের পরীক্ষা নিতাম প্রশ্ন করতাম তখন দিতাম আমি। তাহলে স্টেজ অফ কনজেশনের যেটা সেটা হচ্ছে সিমটমের মধ্যে ইয়ারেক, ফিভার, মাইল্ড হিয়ারিং ডিফেক্ট। আর আমরা যখন অটোস্কোপ দিয়ে এক্সামিন করবো টিম্পানিক মেমব্রেন আমরা কী পাবো, দ্যার আর ইনজেকশনস অফ দ্য টিম্পানিক মেমব্রেন, এবং এই যে ইনজেকশনটা যে লাল হয়ে থাকাটা এটা অ্যালং দ্য হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস ফার্স্ট and then laterally it spreads to the periphery. Then number 2, stage of exudation. Number 2 is the stage of exudation. Exudation কি হবে? What will happen? And this time there what will happen? Middle cleft is filled with inflammatory exudate. Middle clefটের ভিতরে কি আসবে? Middle clefটের ভিতরে আসবে inflammatory exudate. এখন সিম্পটম কি হবে? আগে ছিল পেইন, ইয়ারেক, এখানে হবে সিভিয়ার ইয়ারেক। আগে ছিল ফিভার স্টার্টিং মাইল্ড টু মডারেট, এখানে হবে হাই ফিভার, সিভিয়ার হাই ফিভার। আর আগে কি বলেছিলাম, মাইল্ড হিয়ারিং ডিফেক্ট, অনেক ফ্লুইড অ্যাকুমুলেট হবে, সুতরাং এখানে কি হবে, মার্ক ডেফনেস, মার্ক অনেক কানে অনেক কম শুনবে, শি উইল হিয়ার ভেরি লেস, হ্যাভিনেস অফ দ্য ইয়ার। অ্যাকচুয়ালি স্টেজ অফ কনজেশন একটা টার্ম দেওয়া যেতে পারে, heaviness of the ear. Yes, some patients feels heaviness in the ear, in their head. Heaviness in the ear. Then headache, শরীর ব্যথা হতে পারে, ম্যালেজ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এগুলো হতে পারে। এই পেশেন্টগুলোকে যখন আমরা এক্সামিন করবো, হোয়াট উইল ফাইন্ড, টিম্পানিক মেমব্রেনটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো যে থিকের হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা পাবো, টিম্পানিক মেমব্রেন বিকামস বাল্জড, টিম্পানিক মেমব্রেনটা ফুলে উঠবে, বাল্জ উঠবে with loss of the length. টিম্পানিক মেমব্রেনে তো কিছু ল্যান্ডমার্কস আছে, তাই না? হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, অ্যান্টেরোমেলার ফোল্ড, পোস্টেরোমেলার ফোল্ড, কোন অফ লাইট, কতগুলো ল্যান্ডমার্ক আছে টিম্পানিক মেমব্রেনে। এই ল্যান্ডমার্কগুলো অল উইল বি লস্ট, এগুলো থাকবে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে টিম্পানিক মেমব্রেন তো গেল, একটা যে মাস্টার্ড বোনটা, এই মাস্টার্ড বোনটার উপরে দ্যার উইল বি মেবি টেন্ডারনেস, এখানে চাপ দিলে ব্যথা পাওয়া যেতে পারে, টেন্ডারনেস, এবং ইউজুয়ালি মাইল্ড, এবং এটা মাইল্ড, এবং যে টিপটা আছে টিপটার দিকে বেশি পাওয়া যায়, ইয়েতেও পাওয়া যেতে পারে, তবে টিপের দিকে বেশি হয়। সো দিস ইজ দ্য স্টেজ অফ এক্সুডেশন। দেন স্টেজ অফ সাপোরেশন। আসলে টার্মগুলোদের মধ্যে কিন্তু কথা আছে কোনটা কি। এক্সুডেশনে, ইন দ্য এক্সুডেশন ইউ আর গেটিং এক্সুডেটিভ ফ্লুইড, more secretory fluids are there, and the stage of separation, অর্থাৎ pus is there, suppurative materials is there. So in this stage what will happen, the media will be full of the purulent materials, এবং এই স্টেজ অফ সাপারেশনে কি হবে, স্টেজ অফ সাপারেশনে দ্য পেইন উইল বি, দ্য পেশেন্টের যে পেইন, এই পেইনটা কিন্তু খুব বেশি হবে, হয়েই কিন্তু স্টেজ অফ সাপারেশনে যেটা হবে, পেইন হবে, হওয়ার পরে স্টেজ অফ সাপারেশন যদি ম্যাক্সিমাম হতে থাকে, এই স্টেজে তার পর্দাটা ফেটে যেতে পারে, এবং যদি পর্দাটা ফেটে যায় তখন কি হবে, pus will come out and the pus will be released in the external canal and the relieves of the pain. এবং এখানে কি হবে, তাহলে আমরা উইল গেট দ্য ইয়ার ডিচার্জ, পেইনটা কি হবে, পেইনটা আমাদের কমে যাবে, সামস্টেন্স, এবং যে কন্ডাক্টিভ ডিফারেন্সটা ছিল, সেই কন্ডাক্টিভ ডিফারেন্স স্টিল দেবলি কন্ডাক্টিভ ডিফারেন্স। এবং কেন কন্ডাক্টিভ ডিফারেন্সটা হয়, যে আমার যেহেতু পাস ওদিকে থাকে বা পাস আসছে, কথা সাউন্ডের জন্য আমার টিম্পানিক মেমব্রেনটা ভালো মুভ করতে পারবে না, পর্দা ভালো করে লড়বে না। এবং এক্ষেত্রে কী হবে, যদি এই পেশেন্টকে আমরা দেখি, আমরা যদি এক্সামিন করি, উইল থিঙ্ক দ্য পাস ইন দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানাল, নাম্বার 1. Number 2, উইল সি দ্য পারফোরেশন ইন দ্য পার্স টেন্সা, ইন দ্য টিম্পানিক মেমব্রেন, উইল গেট দ্য পার্স। এবং সামটাইমস আমরা কী দেখবো, যে পাস ইজ কামিং থ্রু দ্য ডেট পারফোরেশনস, এবং এই যেগুলো আসছে এই পাসটা সামটাইমস সি দ্য পালসেটাইল, কারণ ভিতরে ইনফেকশন তৈরি হচ্ছে, ইউল সি দ্য পালস, এটাকে বলা হয় পালসেটাইল ডিসচার্জ, পালসেটাইল ডিসচার্জ। এবং সামটাইমস ব্লাড স্টেইন ডিসচার্জ মে কামস আউট। তো সবসময় যে পাসই আসবে তা না, ব্লাড স্টেন্ডও আসতে পারে। আবার আমার সময় প্রথমে ব্লাড স্টেন্ড আসে, তারপর পাস আসে। আচ্ছা, কারণ ব্লাডটা কোথায় আসে, পর্দাটা যে ফাটার জন্য প্রথমে একটু ব্লাড চলে আসে পর্দা থেকে। দেন স্টেজ অফ রেজলিউশন।
The stage of resolution, it is the end result. It is the end result. এবং এটাতে কী হবে, স্টেজ অফ রেজলিউশনটা কোথায় পাবো? আচ্ছা, স্টেজ অফ রেজলিউশনটা হবে যদি পেশেন্টের বা হোস্ট যে পেশেন্ট যে বা পার্সন যে তার যদি রেজিস্ট্যান্সটা ভালো থাকে এবং যদি সে প্রপার ট্রিটমেন্ট নিয়ে থাকে। থার্ড, যে জীবাণু দ্বারা সে আক্রান্ত হয়েছে সে জীবাণুর ভিরুলেন্সি কম থাকে। ইফ দ্য ভিরুলেন্সি অফ দ্য organism is the less, patient's resistance is more, and he is getting proper treatment, then you will get the stage of resolution. And here what will happen, if the patient comes to at the stage of the resolution, that is at the stage of suppuration, pus is coming out after perforation, you will find that the discharge will subside, and then one fine morning you will find that the perforation is closed and hearing will be restored, hearing will be increased, and the mucosal pathology will revert to the normal. এখন এটা হচ্ছে রেজলিউশন যদি হয়, কিন্তু ইফ ইজ নট রেজলিউশন দ্যার ইজ দ্য স্টেজ অফ কমপ্লিকেশন। কমপ্লিকেশন থাকতে পারে। অ্যাকচুয়ালি কমপ্লিকেশনটা অ্যাকুট সার্জারি কমপ্লিকেশন and chronic surgery autoimmune complication, both are the same. But I'll prefer to discuss in details in the chronic subretinal media about the complications. And these complications, COSM, chronic subretinal otitis media, their complications are intracranial complication, extracranial complication. Even in the acute subretinal media, same may happen, but in the acute subretinal media it is very rare, and in the chronic subretinal media they are common. And when the complications happens, it occurs when the body resistance is low and the virulence of the organisms is more. And number 3, when there is the improper use of the antibiotics. And in the acute subretinal media, the commonest complications we will find the acute mastocytitis. Other complications also that in the chronic subretinal we'll discuss, but very, very rare in the acute subretinal media. In the acute subretinal media, the commonest complications is the acute mastocytitis. We'll discuss, and acute mastocytitis is also important for your exam. And what are the treatment you will give? Number 1, treatment of the primary cause of the infections. Number 1, that likes acute tonsillitis, acute rhinosinusitis, upper respiratory infection. This should be treated properly. Then we'll give the medical treatment and we'll give the surgical treatment. In the acute subretinal media, maybe you are laughing, what surgical treatment we'll give? Yes, some patients may need surgical treatment and we'll give it. So what are the medical treatment? Number 1, the choice is you have to choose very good antibiotics, that is systemic antibiotics, and that antibiotic should be used proper time. I told you, for ENT purpose, ENT reasons, I always prefer that antibiotics should be minimum 10 days, optimum 14 days, maximum 21 days. But it depends upon the molecule, which molecule you are using, which molecules you are using. So you may ask which one is good. This amoxicillin with clavonic acid, very good. Cotrimazole, very good. Ciprofloxacin, I prefer ciprofloxacin, moxifloxacin. These two, this I prefer more. Ciprofloxacin, moxifloxacin, this I prefer. And cotrimazole is also very good drug for this. And definitely the route and the dose depends upon the patient's age and the severity of the infection. Even if patient is severe, the infection is severe, you can give the per IV channel, but usually we used to give it in the orally. Then decongestants. Local decongestants are used. The nasal decongestants like oxygel-metazoline, we give what the functions of this? They reduces the congestions,
of the and congestions of the nose and the eustachian tube, and they facilitate the drainage. Facilitates the drainage. And in the acute surges, what we got? We got that there is a fever. There may be fever, so antipyretics, analgesics. There is a malaise and pain. There is a inflammation, so anti-inflammatory. I prefer always naproxen. I always prefer this best drug, but you can use ibuprofen, even sometimes paracetamol. Ibuprofen, paracetamol, they are very good drug. And you need, if the patient is coming to you at the stage of suppuration, that is the perforative stage. If the patient comes to a perforative stage, you have to take a swab. We have cleaned the external canal and take a swab for the culture sensitivity. And you start an antibiotics and you wait for the result. And don't wait for the result. You start the medications and you wait for the result. If you, after getting the report, if you find that your one and the which one you have given and the report they are the same, he will continue or she will continue. But if you find that there is a resistance, then you will change. So oral toileting must be done. Oral toileting, and this oral toileting, by suction, by dry mopping we can do. By dry mopping we can do it. By cotton. This Jobson Hornpool, we are taking a cotton plug and we clean it, and we can use even suction. But while using the suction, take care that because there will be full of pus. Sometimes we injure the tympanic membrane. আমরা অনেক সময় tympanic membrane থেকে injury করে ফেলতে পারি. So take care about that while you are using the suction. And then surgical. In case of the surgical, myringotomy is the thing. Why in myringotomy is doing myringotomy আমরা কখন করি, এটা একটা ব্যাপার আছে। মাইরিঙ্গোটমি আমরা কখন করব? মাইরিঙ্গোটমি টিম্পানিক মেমব্রেনটাকে আমরা টমি করব, ছিদ্র করে কি করব? ভিতরে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটাকে আমরা ইভাকুয়েট করব, বের করে নিব। এই তো আমাদের কথাটা। সো আমরা যখন বের করব তো ইনসিশন দিতে হবে। ইনসিশন সাধারণত কোথায় দেওয়া হয়? এটা কার্ভড ইনসিশন দেওয়া হয় দ্য ইনফিরিয়র পার্ট অফ দ্য টিম্পানিক মেমব্রেন। কার্ভড ইনসিশন ইন দ্য ইনফিরিয়র পার্ট অফ দ্য টিম্পানিক মেমব্রেন। এবং এই যে ইনসিশনটা দেওয়া হয়, বেটার ইট শুড বি ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, বেটার। বাট কেন জেনারেল করা হচ্ছে? বিকজ এবং it under operating microscope under GA to avoid the damage to the middle ear structures. And the purulent middle ear contents or the purulent contents is sucked out. But even this by locally the GA দিয়ে করার জন্য GA and use of the microscope is needed to protect the middle ear structures. Number one. Number two, in case of the children, it is very difficult to do it by locally because they are not keeping their pain and they are not keeping their head in the proper position. But in the adult, it is very easy to do it by locally. You can do it by locally. So this myringotomy, why you will do the myringotomy? This myringotomy, number one, markedly congested TM and bulging drum, which does not respond to the conservative treatment. What's the conservative treatment? That which we have given. That is, as the medical treatment we are giving, patient is not responding. How will come to know that patient is not responding? How will come to know? How? Patient symptoms is not decreasing. This is the only answer. Patient symptoms is not decreasing. Pain, fever. These are not decreasing. Number two, so patient number severe pain with bulging of the tympanic membrane. Number two, impending complications. That is, you're thinking that the complications are coming. Number three, if the discharge, so I told you that the pus is coming out through the
from the middle ear by a perforation. Sometimes the perforation is so small that it is coming very small quantity amount is coming through that perforation. যদি ওই ডিসচার্জটা যদি অ্যাডুকেটলি ওই পারফোরেশনে না আসে তখন আমরা পর্দাটা ফুটো করে বড় করে দেব। হ্যাঁ, আরটা হচ্ছে কি আর্লি যে আমি বলেছিলাম যে আর্লি ফিচার্স অফ দ্য কমপ্লিকেশনস অফ সাপোর্টিভ ওয়াটারিজ মিডিয়া এগুলো যদি হয়, এগুলো যদি হয়, এবার হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য acute otitis media? What are the complications? Number 1, mastoiditis. Number 2, petrositis. Number 3, lateral sinus thrombosis. Number 4, intracranial complications. Intracranial complications. So, for acute otitis media, but actually keep in mind that mastoiditis or acute mastoiditis, this is common in case of the acute otitis media. Acute otitis media, and that is less in the chronic supported otitis media, but more in the acute supported otitis media. So this about our acute supported otitis media. So very important. Now let's come in gist. What I want to say, I discussed the sign symptoms in the stage way, but if you cannot memorize in the exam in the stage way, no need, but very easy. Just you try to memorize the name, and in the name you are getting the sign symptoms. See, in the stage of the first number 1 stage of the stage of the congestion. So in the congestion there is a inflammatory change, then stage of exudation, the accumulation of the fluid, then stage of suppuration, pus is coming there, then stage of the resolution, the pus is resolving, and the stage of perfusion, there will be perfusion. If you cannot say in that way, just you tell the heaviness of the ear, then the pain for mild, moderate, severe, it means the fever, mild, moderate, severe, high fever, then marriage, then headache, sometimes pus is coming out through in the extra-auditory canal. And treatment, always first try to diagnose it, and treatment of the cause, number 1. Number 2, antibiotics, systemic antibiotics, and that route or the dose, it depends upon the severity and the age of the patient. All is things that একটা ছোট বাচ্চাকে যে ডোজ দিবা একটা 30 বছরের যুবককে তো একই ডোজ হবে না, তাই না? নট দ্য সেম ডোজ। সো ন্যাজাল ডিকনজেস্ট্যান্টস দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স, আর 5 যদি থাকে 5টাকে আমরা কি করব, যে এটা সিএসএ পাঠাবো এবং কানটাকে আমরা টয়লেট করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, and next class will be the chronic supported otitis media, and then we'll do the complications in one class. Thank you very much.